হত্যাকাণ্ডের দুদিন আগে সোহাগের সঙ্গে মারামারি হয় খুনিদের। জুলাই গণহত্যার বিচার এই সরকারের আমলেই বলছেন আসিফ নজরুল। ১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সরাসরি নির্বাচন নয় বলছেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো, যারা রিটার্ন দাখিল করেন না তাদের নিয়ে কাজ করতে হবে, এনবিআর চেয়ারম্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হত্যাকাণ্ডের দুদিন আগে সোহাগের সঙ্গে মারামারি হয় খুনিদের। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নির্মমভাবে হত্যার দুদিন আগে খুনিদের সঙ্গে তার মারামারির ঘটনা ঘটেছিল। এরপরেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই তথ্য মিলেছে। জানা গেছে, গত ৭ই জুলাই সোহাগের সঙ্গে তার দোকানে হত্যাকাণ্ডে জড়িত মাহমুদুল হাসান মহিনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ বিষয়ে জানতে সোহাগের সঙ্গে যোগাযোগ করেন বংশাল থানা পুলিশ। তবে তখন সোহাগ ঝামেলা মিটে গেছে বলে পুলিশকে জানায়। সূত্র আরও জানায়, সোহাগ ও মাহিন ঘনিষ্ঠ বন্ধু ছিল। দুজন একসঙ্গে ব্যবসা করতেন, পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাহিনকে টাকাও দিতেন সোহাগ। মাসখানেক আগে সোহাগের কাছে ২ লাখ টাকা করে নির্ধারিত মাসোয়ারা চায় মাহিন। সোহাগ তা দিতে অস্বীকৃতি জানালে দুই বন্ধুর মধ্যে শুরু হয় শত্রুতা। এই টাকা চাওয়া নিয়েই হত্যাকাণ্ডের দুদিন আগে তাদের মধ্যে মারামারি হয়। ওই দিনই টিটন গাজীকে সঙ্গে নিয়ে সোহাগকে হত্যার পরিকল্পনা করে মাহিন। এ বিষয়ে জানতে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। পরিদর্শক সোহেল হাসান জানান, তিনি এ বিষয়ে অবগত নন। তবে কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, সোহাগের দোকানটি আমাদের থানা এলাকার না, এটা বংশাল থানা এলাকার। পরে আমরা এই হত্যা মামলার তদন্ত করতে গিয়ে ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের মধ্যে দুদিন আগে মারামারির তথ্য পেয়েছি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোহাগ হত্যায় ১৯ জন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। এর মধ্যে ১১ জনকে শনাক্ত করতে পেরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার মধ্যে ৭ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন, বাকিরা বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকালে সোহাগ দোকানে আসার কয়েক মিনিট পরেই হত্যাকারীরা ৭টি মোটরসাইকেলে করে এসে তাকে মারতে মারতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিয়ে যায়। এরপর হাসপাতালের ৩ নম্বর গেটের ভেতরে ঢুকিয়ে ইট বালু সিমেন্টের তৈরি পাথর সদৃশ কংক্রিট দিয়ে বারবার বুকে ও মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। এরপর তাকে গেট দিয়ে বের করে রাস্তার উপর নিয়ে আসা হয়। সেখানেই তার বুকের উপর লাফিয়ে বুনো উল্লাসে মেতে ওঠে খুনিরা। এই ঘটনায় বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের মতে, প্রথমে সোহাগকে তার দোকানেই হত্যার পরিকল্পনা করে খুনিরা। এজন্য অস্ত্র সংগ্রহ করা হয় ছোট মুনিরের মাধ্যমে। পরে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে মব সৃষ্টির পরিকল্পনা করে তারা। এজন্য সোহাগকে দোকান থেকে টেনে মিটফোর্ড হাসপাতালের সামনে জনসম্মুখে নিয়ে হত্যা করা হয়। পাশাপাশি বুনো উল্লাসও করা হয়, যাতে এই হত্যাকাণ্ডকে মব সাজিয়ে পার পেতে পারে খুনিরা। এছাড়া এই হত্যাকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ীদের কড়া বার্তা দিতে চেয়েছিল হত্যাকারীরা। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মিটফোর্ড সড়ক ধরে চকবাজারের দিকে কিছুটা এগিয়ে গেলেই ডান পাশে রজনী বোস লেন, ভাঙাড়ি দোকান দিয়ে ভরা সেই লেনে ঢুকে কিছুটা এগিয়ে গেলেই ডান পাশে চোখে পড়বে সোহানা মেটাল নামে সাইনবোর্ড সাটানো দোকান। এই দোকানটি কয়েক মাস আগে ভাড়া নিয়ে ভাঙাড়ি ব্যবসা শুরু করেন সোহাগ। গত ৯ জুলাই বিকেলে ওই দোকান থেকেই টেনে হিচড়ে নিয়ে হত্যা করা হয় তাকে। এরপর থেকেই বন্ধ রয়েছে সোহানা মেটাল। ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার পর থেকেই সেখানকার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। গত রোববার রজনী বোস লেনে গিয়ে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে চাইলেও আতঙ্কে কেউ এ বিষয়ে কথা বলতে চাননি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটে গিয়ে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে মানুষ ওই সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাস্থল দেখছেন। গেটের ভিতরে পড়ে থাকা ইট বালু সিমেন্টের তৈরি পাথর সদৃশ দুটি কংক্রিট ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। আগতদের কেউ কেউ সেই কংক্রিটকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথর বলে মনে করছেন। তবে পুলিশের ভাষ্যমতে পড়ে থাকা ওই কংক্রিটটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরটি আলামত হিসেবে পুলিশ নিয়ে গেছে। পড়ে থাকা কংক্রিটটি অন্য জায়গা থেকে কেউ এনে রেখেছে। ঘটনাস্থলের আশেপাশের ব্যবসায়ী ও রিকশা চালকরা জানান, ঘটনার পর থেকে দলে দলে মানুষ ওই বস্তুটিকে দেখতে আসছে। গত শনিবার ভিড় এত বেশি ছিল, মনে হয়েছিল সেখানে কোনো সভা বা সমাবেশ চলছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরটি আলামত হিসেবে নিয়ে এসেছি। সেখানে পড়ে থাকা পাথরটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়নি, কেউ পরে হয়তো ওই ধরনের কোনো পাথর রেখেছে।
জুলাই গণহত্যার বিচার এই সরকারের আমলেই, বলছেন আসিফ নজরুল। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জে দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। এ সময় উপদেষ্টারা আন্দোলনে শহীদদের স্মৃতিচারণ করেন। এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ করার প্রতিশ্রুতি দেন আইন উপদেষ্টা। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় জুলাই হত্যার যেসব মামলা হয়েছে সেগুলোর তদন্তের অগ্রগতি রয়েছে। নারায়ণগঞ্জে করা মামলাগুলোর মধ্যে অনেকগুলোর চার্জশিট ৫ই আগস্টের আগে জমা দিতে পারবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, চার্জশিট দেওয়া হলে জুলাই হত্যার বিচারগুলো দ্রুত বিচার আইনে করা যায় কিনা তা বিবেচনা করা হবে। আইন উপদেষ্টা আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে ভয়াবহ হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস কার্যক্রম হচ্ছে। জুলাই আগস্টের আন্দোলনে আমরা সবাই মিলে যেভাবে এক পরিবার হয়ে আন্দোলন করেছি, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। প্রশাসন সহায়তা করবে। এ সময় নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন আইন উপদেষ্টা। কয়েকজন শহীদ পরিবারের সদস্য আইন উপদেষ্টার কাছে অভিযোগ করেন, মামলা করে তারা হয়রানির শিকার হচ্ছেন, নিজ এলাকায় যেতে পারছেন না। তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। যারা রিটার্ন দাখিল করেন না তাদের নিয়ে কাজ করতে হবে, এনবিআর চেয়ারম্যান। যারা রিটার্ন দাখিল করেন না তাদের নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আয়কর বিভাগের জুলাই মাসের রাজস্ব পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। বকেয়া কর আদায় বাড়াতে সভায় অংশগ্রহণকারী কমিশনারদের নির্দেশ দেন আব্দুর রহমান খান। তিনি জোন ভিত্তিক আদায়ের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কমিশনারদের কাছ থেকে কথা শুনেন। বকেয়া আদায়ে কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানতে চান এবং আদায় বাড়াতে করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি। এনবিআর চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে আয়কর নথি সংশ্লিষ্ট কর অঞ্চলে ট্রান্সফারে আরও তৎপর হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। তিনি করদাতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে চলতি মাসের মধ্যেই সব নথি ট্রান্সফার সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সরাসরি নির্বাচন নয়, বলছেন সালাউদ্দিন। সংসদে ১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে এসব আসনে সরাসরি নির্বাচনের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংসদে ১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে এসব আসনে সরাসরি নির্বাচনের পক্ষে নয়। বিদ্যমান পদ্ধতিতে সংরক্ষিত ১০০ আসনে নারী সংসদ সদস্যরা নির্বাচিত হতে পারেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সমাজে যারা বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাদের সংসদের উচ্চকক্ষ বসানোর প্রস্তাব দিয়েছিলাম, তবে তাদের নির্বাচন পদ্ধতি কী হবে সেটা নিয়ে ঐকমত্য হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, জাতীয় সংসদের কাঠামোগত সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী আসন বৃদ্ধি ও উচ্চকক্ষ গঠনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। নারী আসনে কোন পদ্ধতিতে প্রতিনিধিদের নির্বাচন করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি।